আসসালামু আলাইকুম। আজ 30 জুন 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশিষ্টজনের গোপন ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছে একটি চক্র। বেনজিরের ফ্ল্যাটে ঢুকতে ম্যাজিস্ট্রেট নিয়োগ। নেতানিয়াহু ও বাইডেনের জনপ্রিয়তায় ধস। এবার বিস্তারিত। হঠাৎ করেই জাতীয় সংসদ সদস্যদের নিয়ে নানা গুঞ্জন ও আশঙ্কা ছড়িয়ে পড়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে ইতোমধ্যে দেওয়া হয়েছে মৃত্যুর হুমকি। অন্যদিকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক হত্যার হুমকির পাশাপাশি তার গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার আশঙ্কা করেছেন। মূলত এমপি আনোয়ারুল আজিম হত্যার পরই এসব আশঙ্কা জোরালো হয়েছে। একটি সূত্র বলছে, শুধু হত্যার হুমকি নয়, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির গোপন ভিডিও ছড়িয়ে দিয়ে সম্মানহানিরও প্রচেষ্টা চালানো হচ্ছে। এসব গোপন ভিডিও এআই দিয়ে তৈরি করা হতে পারে বলে ওই সূত্রটি দাবি করছে। কি থাকতে পারে এসব ভিডিওতে? এ প্রসঙ্গে ওই সূত্রটি বলছে, সম্মানহানি করতে যা করা প্রয়োজন তাই থাকতে পারে ভিডিওগুলোতে। এদিকে ইব্রাহিম বীর প্রতীক চেঞ্জ টিভির কাছে বলেছেন, এআই দিয়ে ভিডিও বানিয়ে সেগুলোর দায় তার উপর চাপানোর চেষ্টা করছে একটি চক্র। সৈয়দ সাইদুল হক সুমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন। এই পদ থেকে তিনি 2012 সালের 13 নভেম্বর পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক কাজ করে জনপ্রিয়তা পান ব্যারিস্টার সুমন। সেই সঙ্গে দেশের প্রভাবশালী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি নিয়ে আইনি লড়াইয়ে নামেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। এক পর্যায়ে যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদকের পদ পান ব্যারিস্টার সুমন। তবে পরবর্তীতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ 4 আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন ব্যারিস্টার সুমন। তিনি হত্যার হুমকি পেয়ে রাজধানীর শেরেবাংলানগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। রোববার সকালে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, অজ্ঞাত এক ব্যক্তি আমাকে জানান সিরিয়াল কিলারের একটি গ্রুপ বর্তমানে সক্রিয়। তারা আমাকে হত্যা করতে চান। আমি যেন আগামী 2-3 দিন বাসা থেকে বের না হই। ব্যারিস্টার সুমন বলেন, বৃহস্পতিবার সংসদে থাকাকালীন আমার এলাকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি আমাকে কল করে জানান গুরুত্বপূর্ণ কথা আছে। তাই বাড়ি আসার পর তার সঙ্গে যেন আমি একটু বসি। পরে শুক্রবার বাড়ি যাওয়ার পর দুপুরে আমার সঙ্গে বসেছিলেন ওসি। তখন ওসি আমাকে একটি মেসেজ দেখালেন। সেখানে ওসিকে একজন অজ্ঞাত ব্যক্তি 2-3 দিন কল করেছেন, কিন্তু কলটি আমলে না নেওয়ায় ওই ব্যক্তি ওসিকে একটি মেসেজ করে জানান তিনি আমার সঙ্গে কথা বলতে চান। এছাড়া মেসেজে দেখা গেছে একটি কন্ট্রাক্ট কিলার গ্রুপ হায়ার করা হয়েছে, তারা বর্তমানে অ্যাক্টিভ। সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন, ওসির ফোন দিয়ে আমি পরে অজ্ঞাত সেই ব্যক্তির সঙ্গে কথা বলি। তখন অজ্ঞাত ওই ব্যক্তি জানায় তিনি নিজের পরিচয় এবং ঠিকানা দিতে চান না। এছাড়া তিনি নিজেও ওই কিলার গ্রুপের একজন সদস্য ছিলেন। যখন আমাকে হত্যার জন্য তার কাছে নাম আসে এবং সেই কাজ তাকে করতে হবে এমন নির্দেশনা আসে, তখন তিনি ওই কাজে অস্বীকৃতি জানান, কারণ তার বাড়িও সিলেটে। তিনি আমার কাজকর্ম সম্পর্কে সব জানেন, তাই তিনি রাজি হননি বলেও আমাকে জানিয়েছেন। ব্যারিস্টার সুমন বলেন, ফোন কলে ওই ব্যক্তি জানান আমি যেন আগামী 2-3 দিন বাসা থেকে বের না হই। কিন্তু এর আগেও আমি মৌখিকভাবে এবং পিএস এর মাধ্যমে হুমকি পেয়েছি, কিন্তু সেগুলো আমলে নেইনি। তবে এবার যখন ওসির মাধ্যমে এসেছে তখন আমার কাছে মনে হয়েছে এবার সিরিয়াসভাবে আমলে নিতে হবে। ব্যারিস্টার সুমন বলেন, আমি একজন সংসদ সদস্য। যখন আমার এলাকার ওসি কোনো এক মাধ্যমে জেনেছেন আমার লাইফ রিস্কে আছে, তখনই কিন্তু তার এসপি বা ডিআইজির সঙ্গে আলোচনা করা উচিত ছিল। এটা কি সত্যি হুমকি নাকি ভুয়া, সেটি আমার কাছে আসার আগেই তাদের তদন্ত করে দেখা উচিত ছিল। আমাকে কেন জিডি করতে হলো? তিনি বলেন, আমার প্রশ্ন হলো, আমার থ্রেট তো আমি জানি না, আমার আগে জেনেছে ওসি। এরপর এটা এসপি বা ডিআইজিকে জানানো দরকার ছিল এবং আমি জানার আগেই আমাকে প্রোটেকশন দেওয়ার কথা ছিল। এরপর আমাকে জানাতে পারতেন যে ওই থ্রেটটা রিয়েল নাকি ফেক, কিন্তু ওসি আমাকে বলেছেন আমার জিডি করতে হলো। এখন তো আমার জীবনের নিরাপত্তা নিজেকেই দিতে হচ্ছে। আমি বুঝি না এই রাষ্ট্রযন্ত্র আসলেই কি আমাকে বাঁচায় রাখতে চায় কি না, কারণ আমি যেখানে জিডি করেছি বা পুলিশ বিভাগকে জানিয়েছি তারাই তো আমার আগে এই ঘটনা জেনেছে। রাজধানীর গুলশানে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে ক্রয়কৃত 4টি ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ শামস জগলুল হোসেনের আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে ওই ফ্ল্যাটে প্রবেশের জন্য গেলেও চাবি না থাকায় দেখভাল নিয়োজিত দুদক কর্মকর্তা ফিরে আসেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, দুদকের পরিচালক মোহাম্মদ মঞ্জুর মুর্শেদ পরিচালক সংশ্লিষ্ট ফ্ল্যাটসমূহে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে বিনা বাধায় ফ্ল্যাটের রিসিভারের প্রবেশ, মালামালের
ইনভেন্টরি স্পেসের পরিমাপ পূর্বক ভাড়া নির্ধারণ করার বিষয়ে সদয় আদেশ নির্দেশনা চেয়ে আবেদন করেন। পরে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত ফ্ল্যাটে প্রবেশে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। তার উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করবেন 4টি ফ্ল্যাটের দেখভাল নিয়োজিত থাকা দুদক কর্মকর্তা। দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে ক্রয়কৃত গুলশান 1-এ অবস্থিত রাঙ্কন আইকন টাওয়ারের 4টি ফ্ল্যাটের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুদকের পরিচালককে রিসিভার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এই আদেশ পাওয়ার পর পরিচালক একটি টিম সহ গত 13 জুন সংশ্লিষ্ট বিল্ডিংয়ে এ ভবনের নিচতলায় রিসেপশনিস্ট মেহরাব হোসেন ওপির সাথে আলাপ করে জানা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি এ ফ্ল্যাটসমূহে বসবাস করেন না। ভবনের ম্যানেজার জসিমকে ভবনে পাওয়া যায়নি, পরে ফোন করেও তাকে পাওয়া যায়নি। পরিদর্শনকালে আরও জানা যায়, সংশ্লিষ্ট ভবনের 13 ও 14 তলায় ডুপ্লেক্স আকারে 9000 বর্গফুটের অধিক স্পেস নিয়ে 4টি ফ্ল্যাট রয়েছে। উক্ত ফ্ল্যাটসমূহের চাবি অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির নিকট রয়েছে, তবে বর্তমানে তিনি এ ভবনে বসবাস করেন না এবং কোথায় গেছেন তা কেউ বলতে পারেন না বলে রিসেপশনিস্ট জানান। সংশ্লিষ্ট ফ্ল্যাটসমূহ রক্ষণাবেক্ষণ কাজে যেসব সার্ভিস চার্জ, ইলেকট্রিসিটি বিল, পানি ও গ্যাস বিল সহ অন্যান্য কিছু বিষয়ে আর্থিক খরচের বিষয়াদি রয়েছে। সংশ্লিষ্ট ফ্ল্যাটসমূহ ভাড়া প্রদান করতে হলে উক্ত ফ্ল্যাটসমূহ খুলতে হবে এবং এর বাণিজ্যিক আবাসিক ভাড়ার হার নিরূপণ করার জন্য গণপূর্ত বিভাগের মাধ্যমে জায়গা পরিমাপ করা প্রয়োজন। এছাড়া উক্ত ফ্ল্যাটসমূহের অভ্যন্তরে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রের একটি তালিকা করতে হবে। ইনভেন্টরি করার জন্য একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া প্রয়োজন। ছাগলকাণ্ডে আলোচনায় আসা মতিউর রহমানের কথা এখন টক অব দ্য কান্ট্রি। জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ লেনদেনের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক অনুসন্ধানেই তার শত শত কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে তিনি নিজের নামে সম্পদ করেছেন কম, বেশি করেছেন স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনের নামে। মতিউর পরিবার নিয়ে যে বাসা বাড়িতে থাকেন সেগুলো নিজের নামে করেননি। বসুন্ধরায় অত্যাধুনিক যে বাড়িতে থাকেন সেটা মেয়ে ফারজানা রহমান ইপসিতার নামে করেছেন। স্ত্রী ও ভাইদের নামে করেছেন শিল্প কারখানা, রিসোর্ট সহ বিপুল সম্পত্তি। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। আয়কর ফাইল পর্যালোচনা করে দেখা গেছে, মতিউরের অপরাধ লব্ধ আয়ে পরিবারের উপার্জন নেই এমন সদস্যদের নামেও শিল্প কারখানা গড়ে তোলা হয়েছে। শিক্ষার্থীর ছেলে মেয়েও হয়েছেন শত কোটি টাকার মালিক। কলেজ শিক্ষক ও গৃহিণী স্ত্রীদের নামেও প্লট, ফ্ল্যাট, জায়গা জমির ছড়াছড়ি। 2023 সালে মতিউরের প্রথম পক্ষের কানাডা প্রবাসী মেয়ে ইপসিতা তার আয়কর নথিতে 42 কোটি টাকার সম্পদের তথ্য তুলে ধরেছেন। এর মধ্যে 7 কোটি টাকা বিনিয়োগ দেখিয়েছেন 5টি কোম্পানিতে। নরসিংদী, গাজীপুর ও ঢাকায় জমি ও বাড়ির দাম দেখিয়েছেন প্রায় 13 কোটি টাকা। প্রকৃত অর্থে এসব সম্পদের দামই 70 কোটি টাকার বেশি। আয়কর নথিতে আরও দেখা গেছে, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, নিজের কোম্পানিকে দেওয়া ঋণ ও ভাইকে দেওয়া ধার বাবদ তার সম্পদ আছে 22 কোটি টাকার। নরসিংদীতে হেবামূলে 1.5 একর জমির মালিক ইপসিতা। আয়কর নথিতে এই জমির বর্ণনা দেওয়া থাকলেও দাম উল্লেখ করা হয়নি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় 5 কাঠা জায়গায় নির্মিত বিলাসবহুল 7তলা বাড়ির দাম দেখানো হয়েছে মাত্র 5 কোটি টাকা। নীলক্ষেতে পার্কিং স্পেস সহ 1500 স্কোয়ার ফুটের ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে মাত্র 60 লাখ টাকা। মেয়ের মতো মা লাইলা কানিজ লাকিরও অঢেল সম্পদের তথ্য পাওয়া গেছে। আয়কর নথিতে তার মাত্র 12 কোটি টাকার সম্পদের তথ্য আছে। বিপরীতে তিনি 2 কোটি টাকার ব্যাংক ঋণ দেখিয়েছেন। এছাড়া ভাই কাইয়ুম হাওলাদার ও নুরুল হুদার নামেও বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, একাধিক শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস সহ বিপুল সম্পদ করেছেন মতিউর। সংশ্লিষ্টরা বলছেন, মতিউরকে আইনের জালে আটকাতে হলে গভীরে গিয়ে অনুসন্ধান করতে হবে, কারণ তিনি নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে 2 পক্ষের স্ত্রী, সন্তান ও ভাইরা সহ আত্মীয় স্বজনদের নামে সম্পদের পাহাড় গড়েছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অবচেতন মনে বা মন যখন বিক্ষুব্ধ থাকে এরকম সময়ে অথবা হতাশ হয়ে নিজের উপর কখনোই অভিশাপ দেবেন না। ধরুন আপনি আজকে হতাশ হয়ে বললেন কালকে আমার মরে যাওয়া উচিত, অথবা বললেন যে আমি কেন ধ্বংস হচ্ছি না। এই কথাটি, এই শব্দটি সঙ্গে সঙ্গে কবুলও হয়ে যেতে পারে, কারণ পৃথিবীতে প্রতিনিয়ত অনেক শব্দ, অনেক মোনাজাতের ভাষা উচ্চারিত হচ্ছে। এই মোনাজাতগুলো কখনো কখনো তাৎক্ষণিকভাবে কবুল হয়ে যায়, আবার কখনো জমা থাকে নির্দিষ্ট সময়ে বাস্তবায়নের জন্য। সুতরাং সর্বশক্তিমানের ওপর আগ্রহ হারিয়ে ফেলে বা নাখোশ হয়ে যদি এই ধরনের মোনাজাত করেন তাহলে
নিজেকেই ক্ষতি করবেন বলে মনে রাখবেন, কারণ কখন আপনার মোনাজাতটি কবুল হয়ে যাবে তা আপনিও বুঝতে পারবেন না। সত্যি পরের দিন আপনি মৃত্যুবরণ করে ফেললেন অথবা বড় কোনো ক্ষতির মধ্যে পড়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেন। সুতরাং সাবধান হন শব্দ চয়নে, সাবধান হন মনের আকাঙ্ক্ষা প্রকাশে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের জন্য আবারও লড়াইয়ের সুযোগ হারানোর চাপে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটে বাইডেন ভালো করতে পারেননি। তারপরে শোনা যাচ্ছে ডেমোক্রেট শিবিরে এবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। প্রেসিডেন্সিয়াল ডিবেটে জো বাইডেন খুব খারাপ ফল করলেও ডেমোক্রেটদের কেউ কেউ এবছর গোড়া থেকেই মিশেল ওবামাকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তবে মার্কিন সংবাদ মাধ্যমের খবর হলো নির্বাচনে লড়াই করতে খুব একটা আগ্রহী নন মিশেল, কারণ ডেমোক্রেটদের একাংশের ধারণা জো বাইডেনের মানসিক ভারসাম্য খুব একটা ভালো অবস্থায় নেই। তাই প্রার্থী বদলের প্রয়োজন, তা না হলে ট্রাম্পের সামনে কোনোভাবেই টিকতে পারবে না বাইডেন। রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ বলেন, সিএনএনের বিতর্কের পরাজিত হওয়ার পরে ডেমোক্রেটরা বাইডেনকে সরিয়ে দিয়ে মিশেলকে মনোনয়ন দেবে। 9 মাস আগেই আমি বলেছিলাম যে বাইডেনকে শেষ পর্যন্ত হটিয়ে মিশেল ওবামাকে প্রার্থী করবে ওরা। আমার মনে হয় সেটাই হবে। সিএনএনের বিতর্কের পর ডেমোক্রেটদের একাংশ ভাবতে শুরু করেছেন বাইডেনকে দিয়ে আর চলবে না। দ্য পলিটিক্যালের খবর অনুযায়ী একটা সময় ছিল যখন বাইডেনকে বাদ দিয়ে অন্য কারো কথা ভাবতো না ডেমোক্রেটরা, কিন্তু প্রথম বিতর্কের পর এবার তারা সেটা ভাবা শুরু করেছে। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে বাজছে নতুন আরেক যুদ্ধের দামামা। টানা প্রায় 9 মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। আর এই আগ্রাসনের শুরু থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। সম্প্রতি সেই উত্তেজনা চরম আকার নিয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এই উত্তেজনার মধ্যেই 7টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে লেবাননে অবস্থানরত সৌদি নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়তে বলা হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে 7টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া আরও 5টি দেশ তাদের নাগরিকদের এ সময় লেবাননে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। বৈরুতের সৌদি দূতাবাস লেবাননে অবস্থানরত তার নাগরিকদের অবিলম্বে লেবানিজ ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছেন এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে তাদের দূতাবাসের সাথে যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। অন্যদিকে গত শুক্রবার অত্যন্ত অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে অস্ট্রেলিয়া তার নাগরিকদের লেবাননে ভ্রমণ না করতে দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে। অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লেবাননে অবস্থানরত অস্ট্রেলিয়ানদের অবিলম্বে দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের লেবাননে ভ্রমণ না করতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে যারা সেখানে বসবাস করেন তাদের বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ও একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে এবং লেবাননে অবস্থানরত তার নাগরিকদের দেশটি ছেড়ে চলে যেতে বলেছে। জার্মানি জোর দিয়ে বলেছে, ইসরায়েল ও লেবাননের সীমান্তে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। কানাডিয়ান সরকারও লেবাননে তার নাগরিকদের লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে দেশটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। উত্তর আমেরিকার এই দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেছেন, দেশে এবং বিদেশে কানাডিয়ানদের নিরাপত্তা ও সুরক্ষাই কানাডার সর্বোচ্চ অগ্রাধিকার। ইসরায়েলের 2/3 মানুষ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায় চায়। তারা চায় না তিনি আবার নির্বাচনে অংশ নিয়ে নতুন মেয়াদে ফিরে আসার চেষ্টা করুক। তারা চায় তিনি রাজনীতি ত্যাগ করুন। নতুন এক জরিপে তথ্য জানা গেছে। ইসরায়েলি বেসরকারি চ্যানেল 12 এই জরিপ পরিচালনা করে। এতে দেখা যায় 66% মানুষ নেতানিয়াহুর রাজনৈতিক অবসর চায়। তারা সপ্তমবারের মতো তাকে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে চায় না। জবাবদাতাদের 23% 73 বছর বয়স্ক নেতানিয়াহুকে ক্ষমতায় দেখতে চায়। মারিভের আরেক জরিপে দেখা গেছে প্রধানমন্ত্রী পদে ন্যাশনাল ইউনিটি পার্টির বেনি গাঞ্জ এগিয়ে রয়েছে নেতানিয়াহু থেকে। তবে নেতানিয়াহু নির্বাচনে বিপর্যয়ের ইঙ্গিত পেয়ে খুব দ্রুত নির্বাচন আয়োজনে আগ্রহী নন। প্রধানমন্ত্রী পদে ইসরায়েলের সবচেয়ে পছন্দ সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে। সংখ্যাগরিষ্ঠ ইসরায়েলি তার পক্ষে মতামত দিয়েছে। নেতানিয়াহুর ডান ধর্মীয় ব্লকের দলগুলোর ভোটারদের মধ্যে 37% নেতানিয়াহুর আবার নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে অভিমত প্রকাশ করেছে। তবে 53% বলেছে নেতানিয়াহুর ওই পদে থাকা উচিত।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।